গল্পের নাম প্রেম নাকি পরকীয়া। কলমে মৌসুমী চৌধুরী, মৌমি। গল্পের প্রথম পর্ব। স্তনের বোটায় জিভ ছোঁয়াতেই গা শিরশির করে উঠল পারমিতার। অতনু যে পরিমাণ সুখ দিতে পারে তা রাজনের সাথে 20 বছরের দাম্পত্য জীবনেও পায়নি সে। সুখী হবার অধিকার তারও তো আছে। আচ্ছা, পুরুষেরা যদি বাইরে সুখ কিনে নিতে পারে, তবে নারীরা ভালোবেসে কেউ অর্ঘ্য নিবেদন করলে সেটা নিলেই পাপ হবে, এটা কেমন হিপোক্রেসি। এসব ভাবনা আজকাল প্রায়ই আসে পারমিতার। মাঝে মধ্যে মনে হয় অপরাধবোধ থেকে মুক্তি পেতেই কি সে এমন ব্যাখ্যা দাঁড় করায়। পরক্ষণেই আবার মনে হয় তা হবে কেন। কত মানুষ তো সংসার, সন্তান এসবের মায়ে জীবন পার করে দিচ্ছে, মনের শান্তি ভুলে সকলের জন্য সব সুখ ত্যাগ করতে করতে। সে না হয় একটু নিজের কথা ভাবল, তাতে খুব বেশি কি ক্ষতি হয়ে গেছে কারো। অতনুর সাথে পরিচয়টা বেশ অদ্ভুত। সে যখন নিউমার্কেট থেকে মীনাক্ষীর বিয়েতে প্রেজেন্ট দেওয়ার জন্য শাড়ি কিনছিল, ঠিক তার আগেই খুব সম্ভবত অতনু গোটা 10 শাড়ি দেখে কনফিউশনে ভুগছিল। হঠাৎ দোকানে এসে চটপট শাড়ি দেখে বাছাই করে যখন সে দামাদামি করে কিনে ফেলে বিজয়ীর বেশে বাড়ি ফিরতে নিল, ঠিক তখনই এক্সকিউজ মি বলে অতনু অনুরোধ করল যে তাকেও একটু হেল্প করার জন্য। পারমিতা বিস্ময় উপেক্ষা করে যথাসম্ভব চেষ্টা করেছে অতনুর রিকোয়েস্ট রাখার। অতঃপর চলে আসতে নিতেই কিছুদূর পর্যন্ত এগিয়ে দিয়ে, 1 কাপ কফি খাওয়া যাক তাহলে। আপনারে অনার হবে বলে তার জবাবের অপেক্ষা না করেই কফিশপে অর্ডার দিয়ে দিলেন। পারমিতা যারপরনাই লজ্জিত বোধ করলেও বেশ মজাও পাচ্ছিল। এই মধ্য 40-এ এসে জীবনটা যখন পানসে মনে হয়, তখন এমন দু-একটা সারপ্রাইজিং ইনসিডেন্ট মন্দ নয়। কফি খেতে খেতে খুব সহজেই অনেক কথা হলো তাদের। যেন বহুদিন পর দুজন মানুষ প্রাণ খুলে কথা বলল। অতনুর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ বেশ লাগলো পারমিতার। চিন্তাভাবনায় যথেষ্ট আধুনিক। রাজনের মতো গোয়ার নয়। আচ্ছা, তুলনাটা কি সেদিন থেকেই সে করতে শুরু করে দিয়েছিল? এই প্রশ্নটা আজকাল প্রায়ই তার মাথায় ঘুরপাক খায়। শাড়িটা অত বেছে কার জন্য কিনেছিল অতনু? সেটা জানার জন্য ভেতরটা হাঁসফাঁস করছিল। তাদের মধ্যে নম্বর এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু অতনু যে কোনোদিন কল দিবে তা পারমিতার মনেই হয়নি। সে ভেবেছিল, হঠাৎ দেখা মানুষের সাথে যত দ্রুত বন্ধুত্ব হয় ঠিক ততই জলদি ফুরিয়ে যায়। আর তার মতো একজন মাঝবয়সী নারীর জন্য তো কেউ পাগলামি করতে বসে নেই। বয়সটা তো অতনুরও কম নয়। 50 বয়সে এসেও শুধুমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপন আর ব্যায়াম করেই নিজেকে ফিট রেখেছে। পারমিতাকে দেখেই কেন জানি খুব কনফিডেন্ট আর আধুনিক মননের অধিকারী মনে হয়েছিল। তার বুদ্ধিদীপ্ত হাসি আর চাউনি কিছুতেই ভুলতে পারছিল না অতনু। কত সহজেই তার সাথে মিশল যেন কতদিনের পরিচিত। ফোন দিবে কি দিবে না ইতস্তত করতে করতে কলটা দিয়েই ফেলল অতনু। অতঃপর পারমিতার সাথে আলাপ আর ফের দেখা করার দিনক্ষণ ঠিক। ছুটিছাটায় দেখা করা বেশ কঠিন, কারণ রাজন বাড়িতেই থেকে একটু পরপর এটা সেটা খাবার বায়না করেন। আর তাও হতে হবে পারমিতার হাতের রান্না। কাজের ঠিকে ঝি আসে দুবেলা, বাদবাকি কাজ সব করে যায়। কিন্তু রান্না খাবে কাজের লোকের হাতে, সেটা তার শ্বশুরবাড়ির কেউই মানতে পারে না। রাজনও তার ব্যতিক্রম নয়। কি প্রাচীনপন্থী বিচার এদের! দেখা করার দিন সকাল থেকেই পারমিতার অস্থির অস্থির লাগছিল। কি পড়ে যাবে? অতনু আবার কেন দেখা করতে চায়? সে কি পরকীয়া শুরু করবে? এসব ভেবেই সারা উদ্যানের কাছে গিয়েই আরো বেশি বুক টিপটিপ করছিল।
যেন সে কোন টিনেজ বালিকা স্কুল ফাঁকি দিয়ে এসেছে, ধরা পড়লেই আর রক্ষে নেই। আসলে অনুভূতিগুলো বোধহয় একই থাকে, শুধু উপযুক্ত মানুষটির সান্নিধ্যে তা অনুভব হয়। হঠাৎ করে কারো ভরাট কণ্ঠে নিজের নাম শুনতে পেয়েই চমকে উঠল পারমিতা। পাশ ফিরে তাকাতেই দেখল অতনু এসে দাঁড়িয়েছে আর তার ঘাবড়ে যাওয়া অবস্থা দেখে মৃদু হাসছে। পারমিতা নিজেকে সামলে নিয়ে বলল, কখন আসলে? তুমি তো দেখছি নিঃশব্দে চলাচল করো। তোমার নার্ভাসনেস দূর থেকেই টের পেলাম, তাই ভাবলাম কাছে গিয়ে বরং একটু ভয় দেখানো যাক। বলেই হা হা করে হাসতে লাগলো অতনু। পারমিতার অতনুকে দেখে খুব ভালো লাগছে। এখনো শুধু দেখতেই তরুণ নয়, হাসিতেও যেন তারুণ্যের উদ্দীপনা ঝলকে উঠছে। হাসি থামতেই অতনু দেখল পারমিতা তাকে দেখছে এক অবাক করা দৃষ্টিতে। শান্ত কিন্তু ধীর স্বরে সে বলল, চলো একসাথে কোথাও গিয়ে বসা যাক। তারা হেঁটে হেঁটে উদ্যানের একপাশে, যেখানে লোকের ভিড় কিছুটা কম, সেখানটায় গিয়ে বসল। পারমিতা এদিক সেদিকে চেয়ে দেখতে লাগলো পরিচিত কেউ আসেনি তো আবার। অতনুর চোখ এড়ায়নি ব্যাপারটা। সে বলল, তুমি আনকমফোর্টেবল ফিল করলে? আমরা না হয় অন্য কোথাও বসি। বলে অতনু উঠতে নিতেই পারমিতা তার হাত টেনে তাকে বসিয়ে দিল। একরাশ ভালোলাগা যেন অতনুর মন ছুঁয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। হুট করে এমনটা করে পারমিতাও এখন বেশ লজ্জা পাচ্ছে। আকাশটা আজ স্বচ্ছ নীল। তার মাঝে মাঝে শরতের পেঁজা তুলোর মতো মেঘেরা যেন পসরা সাজিয়ে বসেছে। গাছের সবুজ পত্রপল্লবের ফাঁকে দিয়ে মিষ্টি রোদ এসে গায়ে লাগাতে বেশ লাগছে। প্রকৃতিও যেন আজ তাদের জন্য নতুন রূপে সেজেছে। ঘরে বসে থাকলে যেমন খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার স্বাদ পাওয়া যায় না, জীবনটাও ঠিক তেমনি। চেনা গণ্ডি থেকে বেরিয়ে না আসলে একে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। উদ্যানে তেমন ভিড় নেই আজ। আসলে কর্মব্যস্ত দিনে অফিস আওয়ারে কে আর আসবে এদিকে। কিছু স্কুল কলেজ পড়ুয়া, উঠতি বয়সী ছেলেমেয়ে, আর কিছু অভিভাবক যাদের ছেলেমেয়েরা আশেপাশের স্কুলে কিংবা কোচিং যায়। তাদের দেখে কি ভাবছে কে জানে। অবশ্য আজকাল লোকের এত সময় কই কারো কথা ভাববার। সকলেই যার যার জীবনে ব্যস্ত। নিজেদের আলাপেই মজে আছে হয়তো। অস্বস্তি দূর করতে কথা শুরু করল পারমিতাই। কি মশাই, আজ বুঝি অফিস নেই? নাকি অফিস কামাই করে অভিসারে এসেছেন? শুনে হাসে অতনু। অফিস তা আছে একটা যদিও, কিন্তু কামাই না করলে যা কিছু লোকসান হবে তার চেয়ে বেশি প্রফিট হবে বলেই তো এখানে আসা। পারমিতা হেসে বলে, সিরিয়াসলি বলো তো, কোথায় চাকরি করো তুমি, কোন সে মহান অফিস? কথায় কথায় জানতে পারে অতনু বিজনেসম্যান। ছোটখাটো না, বেশ বড় মাপের ব্যবসায়ী। কয়েকটা ইন্ডাস্ট্রির শেয়ার হোল্ডার আর এমডি হিসেবে বোর্ডে আছি। তাই ইম্পর্টেন্ট মিটিং না থাকলে তার না গেলেও চলে। পারমিতা মনে মনে ভাবে, কোথায় সে আর কোথায় অতনু। একজন সাধারণ ঘরের গৃহিণী কিনা বসে আছে বিশিষ্ট ব্যবসায়ী অতনু স্যানালের পাশে। অথচ অতনুর ব্যবহারে কিন্তু একটুও তেমন আলাদা মনে হয়নি। অহংকারের ছিটেফোঁটাও নেই তার মধ্যে। এই যে কত সহজভাবে কথা বলছে, যেন এমন পাবলিক প্লেসে তার মানিয়ে নিতে কোনো অসুবিধেই হয় না। অথচ রাজন হলে কখনোই এমন জায়গায় আসতে রাজি হতো না। যদিও তারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক, তবুও রাজন সেটা মানতে নারাজ। তার হাবভাব উচ্চবিত্তদেরও ছাড়িয়ে যায়।
দুপুরের কড়া রোদ যখন ঠিক মাথার উপর, তখন অতনুই বলল, এবার তবে ওঠা যাক। পারমিতা উঠে দাঁড়াতেই তার পায়ে যেন ঝি ধরল। হাঁটতে নিয়ে যখন পড়তে নিল, অমনি অতনু এসে এক হাতে তার হাত ধরল আর আরেক হাত কাঁধে রেখে তাকে বুকে আগলে নিয়ে চলল। কারো আদর, যত্ন, ভালোবাসা কি জিনিস তা বহুদিন চোখে দেখেনি সে। শুধু সংসারের ঘানি টেনে গেছে আর যা কিছু তার কর্তব্য তাই করে গেছে। কিন্তু বিনিময়ে দুটো ভালো কথাও কেউ বলেনি কখনো। তাই পারমিতার চোখে যেন একবিন্দু অশ্রু জমল। ভালোবাসা পাবার সুখটা সে এই প্রথম অনুভব করল। গাড়ি চলছে অবিরাম। শহর ছেড়ে লোকালয় থেকে দূর, বহুদূর। ছায়াঘেরা গাছের পত্রপল্লবে যেন শীতল পরশ। একটুও বিরতি না নিয়ে অতনু চালকের ভূমিকা পালন করছে নিষ্ঠার সাথে, আর পারমিতা পাশের সিটেই ঘুমিয়ে আছে। অতনুর চোখ সামনের দিকে নিবন্ধ, খুব সাবধানে একের পর এক গাড়িকে সাইড দিয়ে যাচ্ছে সে, যাতে অতর্কিত পারমিতার ঘুম না ভেঙে যায়। তাই স্টিয়ারিং সামলাতে তাকে বেশ বেগ পেতে হচ্ছে। হাইওয়েতে গাড়ি চলছে যে স্পিডে, তাতে একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। কিন্তু যেভাবে সে মনোযোগ দিয়ে কার ড্রাইভ করছে তাতে আর সেই ভয় নেই। উদ্যানের বাইরে বেরোতেই খুব জলের তেষ্টা পেল পারমিতার। আর তাই আশেপাশে কোন দোকান না পেয়ে হকারের ফেরি করা এনার্জি ড্রিঙ্ক কিনেছিল, অতনুর বারণ করা সত্ত্বেও। তার জ্ঞান ফিরতেই চারপাশটা দেখে ধাতস্থ হতে একটু সময় লাগল। সে উদ্যানের বাইরে ছিল, ড্রিঙ্কটা কয়েক চুমুক দিতেই কেমন মাথাটা ঘুরে উঠল, আর তারপর গাড়িতেই বা উঠল কখন। এসব মনে করতে গিয়ে ভীষণ লজ্জা পেল যে তাহলে অতনুই তাকে কোলে করে এনে গাড়ির সিটে বসিয়েছে। অতনু পাশ ফিরে পারমিতাকে দেখে জিজ্ঞেস করল যে এখন কেমন বোধ হচ্ছে। ভালো। কিন্তু এটা তো শহর থেকে অনেক দূর মনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? ভয় পাবার কিছু নেই, তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি না। সে কথা তো বলিনি, আর তোমায় বিশ্বাস না করলে কি দেখা করতে আসতাম? বিশ্বাস করো তাইলে। তবে জেনে রেখো, অতনু স্যানাল কারো বিশ্বাসের অমর্যাদা করেনি কোনোদিন। এরপর আর কথা নেই। দুজনেই চুপচাপ, ভীষণ রকম নীরবতা যেন ছেয়ে গেছে গাড়ির ভেতরটা। অতনু কি রাগ করল নাকি সেটা বুঝতে পারছে না পারমিতা। তবে এখন চুপ থাকাটাই তার কাছে সমীচীন মনে হল। রাস্তার দুপাশে ঘন বন। রোদের তেজ অনেকটাই কম বলে মনে হচ্ছে। তাই বেলা পড়ল কিনা বোঝা যাচ্ছে না। অথচ তখন কি করা রোদটাই না চড়ে গেছিল যে অমন মাথাটা চক্কর দিয়ে উঠল। এসব ভাবতে ভাবতেই পারমিতা লক্ষ্য করল তাদের গাড়ি যেন ছুটে চলেছে সারি সারি গাছকে পিছনে ফেলে। একটু বেশি জোরে চালাচ্ছে কি অতনু? তারা কত দূর চলে এসেছে কে জানে। রাজন ফেরার আগে বাড়ি ফিরতে পারবে কি সে? এসব ভাবনার মাঝেই হার্ড ব্রেক কষে গাড়িটা এসে থামল একটা 5 স্টার হোটেলের সামনে। পারমিতা যেন একটু হকচকিয়ে গেল। গাড়ি থেকে নেমেই অতনু তার দিকের ডোর ওপেন করে নামতে ইশারা করল। পারমিতা নেমে আসতেই দেখল কার কিটা একজনের হাতে দিয়ে গাড়িটা পার্ক করতে বলে অতনু সোজা রিসেপশনে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে অতনু রুম বুক করছে। তার বুকটা ধকধক করে উঠল। অতনু তার দিকে তাকিয়ে হাসিমুখে বলল, চলো উপরে যাওয়া যাক। পারমিতার কণ্ঠনালী শুকিয়ে কাঠ, কি ঘটতে যাচ্ছে সেটা ভেবেই তার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। ধীর পায়ে সিঁড়ি বেয়ে সে যখন উপরে উঠে এলো, তখন রুমের দরজার সামনে গিয়ে লক ওপেন করে পারমিতাকে ঢুকতে বলে অতনুকাকে যেন কল করে কি কি সব বলতে লাগলো।
যার কিছুই পারমিতার কানে ঢুকল না। সিনেমা নাটকে যেমন প্লে বয়ের ট্র্যাপে পড়ে নায়িকারা সর্বস্ব হারায়, তার ও কি সেই দশা হবে? না, আর ভাবতে পারছে না সে। এই মধ্যবয়সে এসেও কি কেউ অমন নোংরা ফ্যান্টাসিতে ভোগে? অতনুকে তো তার বেশ রুচিশীল মানুষ বলেই মনে হয়েছিল। সে কি এখন ঝাঁপিয়ে পড়বে পারমিতার শরীরে, খুবলে খাবলে তাকে রক্তাক্ত করে দিয়ে পৌঁছাচিক আনন্দ নেবে? এসব করার জন্যই কি তবে অত বেশি আপন হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তার দিকে? ঘুম ভেঙে গেল টব ভাঙার শব্দে। বেড়ালটা বোধহয় আজ আবার কিচেনে ঢোকার চেষ্টায় ছিল। পাশের বাড়ির ছাদ টপকে রোজ চলে আসে সানশেডে, আর তারপরই গ্রিলের ফাঁক গলে ঢুকে যায়। জানালাটা বন্ধ করে শুয়েছিল কিনা চেক করতে গেল সে কিচেনে। মাঝরাতে একবার জেগে গেলে তার আর ঘুম আসে না, তাই চুলায় চায়ের জল চাপিয়ে বারান্দায় এসে বসল। চা খেতে খেতে রোজ ভাবনার সাগরে ডুবে যাওয়া, অতঃপর ভোরের সূর্যোদয় আর পাখির কলকাকলি শুনতে ভীষণ ভালো লাগে পারমিতার। এই ইট পাথরের শহরে এতটুকু প্রকৃতি দর্শনই যেন তার বেঁচে থাকার একমাত্র রসদ। এরপর তো রোজকারের মতো সাংসারিক কাজকর্ম, আর মাঝে মধ্যে একবার খোকনের ফোন, আসলে তার পড়াশোনার খোঁজখবর নেয়া। খোকন পড়ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। হোস্টেলে থাকে বলে আজকাল যেন মনে হয় অনেক দূরের হয়ে গেছে। কেমন জানি সব রুটিনমাফিক কথাবার্তা, যেন ছেলে বড় হতে হতে পর হয়ে গেছে। এখন তার পড়াশোনা, ক্যারিয়ার আর বন্ধুবান্ধবী সব। পারমিতা বেশিরভাগ সময় চুপচাপ শুনে যায়। গত 3 বছরে সে বুঝে গেছে যে সন্তানের লালন পালনের সময়টাই বাবা মায়েদের, এরপরে সবটাই তাদের নিজস্ব। তাদের মধ্যবিত্ত পরিবারে রাজনের একার আয় অত ভালো জায়গায় পড়ানো সম্ভব হতো না, যদি না পারমিতা তার বিয়ের গয়নাগুলো বেচে দিত। না, সেজন্যে কোন দুঃখ নেই তার। শাড়ি গহনার শখ খুব বেশি কখনোই ছিল না। বিয়ের পর বলতে গেলে প্রায় প্রতিটি বিবাহবার্ষিকীতে, দুর্গা পূজায়, বৈশাখে রাজন দামি দামি শাড়ি উপহার দিত। আর বিয়েতে তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি উভয় পক্ষ থেকেই বেশ কয়েক ভরি গয়না উপহার হিসেবে পেয়েছিল। কিন্তু সেসব কারো বিয়ে শাদী ছাড়া খুব একটা পড়তে চাইত না পারমিতা। অত জবরজং সেজে থাকা তার পছন্দ নয়। আর খুব বেশি অস্বস্তি বোধ হয় যেন শপিং মলের শাড়ির দোকানের বাহারি পুতুল। জরিপার তাঁতের শাড়ি, কোটা শাড়ি কিংবা সুতি শাড়িতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। গতকালের ঘটনাটা মনে হতেই সে ভাবল, মানুষের বিশ্বাসটা আসলে কত ঠুনকো। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে খুব সূক্ষ্ম ব্যবধান থাকে। বিশ্বাসের কাছাকাছিই মনে হয় অবিশ্বাসও বাস করে। এক মুহূর্তের অসাবধানতা আর অবিশ্বাসী যে কোনো সম্পর্ক ভাঙ্গনের জন্য যথেষ্ট। কাল যখন সে অতনুকে খারাপ উদ্দেশ্যের কেউ ভেবে ভয় পাচ্ছিল, ঠিক তার পরক্ষণেই অতনু ফোনে কথা বলা শেষ হলে তাকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে বলে লনে চলে গেল। সে রুমের উইন্ডো কাভার সরিয়ে দেখল যে আপন মনে অতনু তার ল্যাপটপ নিয়ে কাজ করেই যাচ্ছে। পারমিতা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ জলের ঝাপটা দিতেই চোখে মুখে যেন সতেজ বোধ করল। তারপর খাটে শুয়ে কিছুক্ষণ চোখ বুজে রইল যাতে তার শরীরের অবসাদ পুরোপুরি কেটে যায়। কতক্ষণ এভাবে ছিল জানে না সে, একটু যেন চোখ লেগে ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙতেই দেখতে পেল অতনু তার পাশেই বসে যেন অপলক দেখছে তাকে। একটু যেন লজ্জা পেল পারমিতা। সে কিছু বলবার আগেই অতনু বলল, তোমার যে বেশ শরীর খারাপ লাগছে তা বুঝতে পেরেই এখানে নিয়ে এলাম, যাতে একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারো, নইলে তো বাড়ির লোকেদের কাছেই ধরা পড়ে যাবে। ফের যদি আসতে না পারো তবে। বলে আর কথা শেষ করল না, হাসতে লাগল।
অত কৈফিয়ত দিতে হবে না তোমায়। পারমিতা জবাব দিল, আচ্ছা তাই বুঝি ভয়ে শুকিয়ে গিয়ে মুখ আমসি করে রেখেছিলে? হুম। এভাবে যে অতনুর চোখে ধরা পড়ে যাবে তা স্বপ্নেও ভাবেনি পারমিতা। একটু অপ্রস্তুত বোধ করছিল সে, তা দেখে অতনুই বলে উঠল, হয়েছে হয়েছে, আর অত কথার কাজ নেই, বেশ খিদে পেয়েছে আমার, চলো লাঞ্চ করা যাক। রুম সার্ভিস লাঞ্চ নিয়ে হাজির হতেই পারমিতা দেখল যে কত রকমের খাবার নিয়ে হাজির হয়েছে শুধুমাত্র তাদের দুজনের জন্যে। তার বিস্ময়বোধ দেখে অতনু বলল, খাওয়া শুরু করুন ম্যাডাম, আমাদের আবার অনেকটা পথ যেতে হবে। পারমিতার জীবনে এমন দিন আর কখনোই আসেনি। আসার সময় তো টেনশনে তেমন কিছুই লক্ষ্য করেনি। যখন ফেরার সময় সে ভালো করে হোটেলের ভেতর বাহিরের সবটা বেশ মনোযোগ দিয়ে দেখছিল। তখন তার মনে হলো অতনুর আভিজাত্য আর বিলাসিতার জীবনে সে বেমানান। এরপর কি আর কখনো সে অত সহজভাবে অতনুর সাথে ফোনে কথা বলতে পারবে? তাদের যে আকাশ-পাতাল ব্যবধান, তাতে কি বন্ধুত্ব চলে? কাল বাড়ি থেকে একটু দূরেই নেমে গিয়েছিল সে। ভদ্রতার খাতিরে তো এক কাপ চা অফার করতেই পারত, কিন্তু কেউ দেখে ফেললে কি ভাববে, সেসব চিন্তা করেই গাড়িটা গলিতে ঢোকাতে দেয়নি সে। বড় রাস্তার মোড়েই নেমে পড়েছিল, আর কেউ দেখার আগেই এক ছুটে বাসায়। অতনু যে গাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিল তা ফিরে না তাকিয়েও বেশ বুঝতে পারল। এসব ভাবতে ভাবতেই গ্যাস পোড়া গন্ধটা তার নাকে এসে লাগলো আর ভাবনার সুর কেটে গেল। দৌড়ে গিয়ে দেখল সে চায়ের জল শুকিয়ে গিয়ে পাতিল থেকে ধোঁয়া উঠছে। চুলা বন্ধ করে দিয়ে সে ফের বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিছুই ভালো লাগছে না তার। অতনুকে কি সে ধন্যবাদ জানাতে আজ একবার কল করবে? রাজন নাস্তা করে অফিসে বেরিয়ে পড়তেই খোকনের ফোন এলো। জানালো যে এবার পুজোর ছুটিতে বাড়ি আসতে পারবে না সে, বন্ধুদের সাথে দার্জিলিং বেড়াতে যাবে। শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল পারমিতা। বছরে একবার এসে ছেলে বাবা মার সাথে কদিন থাকে আর বাড়িটা যেন একটু প্রাণ ফিরে পায়। পুজোর শপিং, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা, তারপর বন্ধুদের জন্য কত কি মায়ের হাতে বানানো খাবার নিয়ে যাওয়ার আবদার জুড়ে দেয়, আর তা পূরণ করতে করতে ঘাম ছুটে যায় পারমিতার। রাজনও কি কম যায়? ছেলে আসার আগে থেকেই তার কত শত প্ল্যান, আর বাজার করে করে ফ্রিজ বোঝাই করে ফেলে যাতে ছেলের সাথে একটু বেশি সময় কাটাতে পারে। খোকন এসেই যেন তাদের এই নিষ্প্রাণ সংসারে প্রাণ সঞ্চার করে। সেই খোকন এবার আসবে না জানলে রাজনের কি অবস্থা হবে, সেটা ভেবেই পারমিতা ফ্যানের নিচে দাঁড়িয়ে ও ঘামতে থাকল। খোকন বলল, মা এবার পুজোয় জামাকাপড় কিছু নিব না, বরং বাবাকে বলে টাকাটা একটু বেশি পাঠিয়ে দিও। কত লাগবে জানতে চাইল পারমিতা। 1010 পাঠালেই চলবে। 1010? শুনে পারমিতা যেন বাকরুদ্ধ। আচ্ছা, ছেলে তো এখন বড় হয়েছে, তার কি এখন বোঝবার কথা না যে বাবার রোজগার কেমন? পরে জানাবে বলে ফোন রাখতে যেতেই খোকন বলল যে, মা টাকাটা কিন্তু লাগবেই। পারমিতা চুপচাপ রিসিভারটা রেখে ভাবতে বসল, ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা কি শুধুই এটিএম মেশিন যে কার্ড হিসেবে আর্জি পেশ করলে যা চাই তা মিলবেই? আবেগ, অনুভূতি, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কি কোন মূল্য নেই? অথচ এই ছেলে মেয়ে করেই কত শত মানুষ যে না চাইতেও প্রাণহীন সম্পর্কে থেকে রোজ একবার করে মরে তাকে না জানে। রান্নাবান্না করে স্নান সেরে কোন রকমে ভাত খেয়ে উঠতেই দেখল যে কলিং বেলটা বাজছে। কে এসেছে দেখতে গিয়ে দেখে দাদা এসেছে। দাদাকে ড্রয়িং রুমে বসিয়ে চুলায় চায়ের পানি চড়িয়ে সে নিজেও এসে বসল। এই অসময়ে কেন দাদা এলো সেই ভাবনার মাঝেই দাদা বলল, মিতা, তোর ভাগের সম্পত্তি কি ক্যাশ হিসেবে নিবি নাকি তোকে জমি লিখে দিতে বলবো বাবাকে? হঠাৎ এসব কথা বলছো কেন দাদা?
না, বলছিলাম কি, যেটা তোর অধিকার সেটা তো তুই পাবি, তাই যেভাবে তোদের সুবিধে হয় সেভাবেই নিলি আর কি। পারমিতা মাথা হেঁট করে বসে রইল, তার চোখের জল যেন দাদা কিছুতেই দেখতে না পায় সেই চেষ্টা। রাজন অফিসে থেকে ফিরল বেশ রাত করে। এসেই ফ্রেশ হয়ে খেতে বসে গেল। খাবারের মেনুতে খিচুড়ি, কষা মাংস আর আচার দেখেই বেশ খুশি হয়ে বলল, আজ যে দেখছি রাজ কারবার, তাকেও এসেছিল নাকি অতিথি? দাদা এসেছিল আজ সম্পত্তির ভাগের ব্যাপারে আলাপ করতে। তুমি টাকা চাও নাকি জমি? খেতে খেতে হঠাৎ এমন কথায় যেন বিষম খেল রাজন। জল খেয়ে ঢোক গিলে বলল, আরে সবই তো তোমার, একটা পেলেই হলো। তার মানে আমার ধারণাটাই সত্যি? তুমি গিয়েছিলে দাদার কাছে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, তো দোষ কি হয়েছে তাতে? সবাই নেয়, আমরা কেন ছেড়ে দেব? রাগে গর্জে উঠল রাজন। আমাকে তুমি আমার বাবা আর দাদাদের কাছে খুব ছোট করলে রাজন, বলে ডুকরে কেঁদে উঠল পারমিতা। সংসারের এত খরচে নাভিশ্বাস উঠছে, আর এসব আলগা আবেগ দেখার সময় নেই আমার, বলে চেয়ারটা শব্দ করে টেনে খাবারের প্লেটটা নিয়েই উঠে চলে গেল রাজন শোবার ঘরে। পারমিতা উঠে গিয়ে থালাবাসন সব জায়গামতো রেখে দিয়ে বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে তুলে রাখল। তারপর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে রাতের নিকষ কালো আধারে যেন নিজের কষ্টগুলোকে লুকিয়ে ফেলতে চাইল। আকস্মাৎ দাদার আগমনের হেতু বোঝা গেল তাহলে। রাজন যে এতটা নিচে নামতে পারে তা সে কোনোদিন ভাবেনি। না, সে কিছুতেই এটা হতে দিবে না। বাবার ক্যান্সারে যেখানে এক পয়সার সাহায্য ও সে দাদাকে করতে পারেনি, সেখানে এভাবে ভাগ নিয়ে সে নিজেকে কলঙ্কিত করতে পারবে না। সেও তো বাবার সন্তান, তারও তো কিছু কর্তব্য আছে বাবার প্রতি। দরকার হলে সে চাকরি করে সংসারে টাকা দিবে, কিন্তু তবুও তার জীবদ্দশায় সম্পত্তির ভাগ বাটোয়ারা হতে দিবে না। আরেকটি সকাল যেন নিয়ে আসলো কালবৈশাখী ঝড়ের পূর্বের অশনি সংকেত। পারমিতা রাজনকে নাস্তার টেবিলে জানিয়ে দিল যে সে চাকরি করবে, সংসারের পরিস্থিতি সম্পর্কে অবগত আছে বলেই তার এই সিদ্ধান্ত। শুনে রাজন হাসতে হাসতে বলল, তোমাকে এই বয়সে চাকরি দেবেটাই বাকে, তাও আবার উইদাউট এক্সপেরিয়েন্স। যেভাবেই পারি না কেন চাকরি, আমি জোগাড় করেই ছাড়ব। তুমি ঠিক দেখে নিও, বলল পারমিতা। লক্ষ লক্ষ বেকার যেখানে চাকরি পাচ্ছে না, সেখানে তোমাকে চাকরিতে নেবার জন্য কে বসে আছে? শুনো, এসব বলে আর লোক হাসিও না। পারমিতা আর বেশি কিছু বলল না। যা করার সে করেই দেখাবে। তাই চুপচাপ নাস্তা সেরে উঠে পড়ল। রাজনের আজ অফিস নেই, সে তার কোন এক বন্ধুর বাড়ি তাস খেলতে চলে গেল। দুপুরে সেখানেই খাবে, তাই পারমিতার আজ রান্নার তাড়া নেই। আর একবার গেলে সহজে কি সে আর ফিরবে? বিকেলে গড়িয়ে সন্ধে হলে তবে যদি ফেরে। শুধু বাড়িতেই যেন তার দম বন্ধ হয়ে আসে। বন্ধুদের আড্ডায় গেলেই তাদের কথার মাঝে এমন হারিয়ে যায় যে আর স্ত্রী সংসার সব বেমালুম ভুলে বসে। অন্তত পারমিতার তো তাই মনে হয়। রাজন বেরিয়ে যেতেই পারমিতা ভাবল, বহুদিন হয় সংসারের ঝুটঝামেলায় অতনুর খোঁজ খবর নেওয়া হয় না। তাই আজ আর দেরি না করে নাম্বারটা ডায়াল করল। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না কেন? কোন বিপদ হলো না তো? না, সে আর খারাপ কিছু ভাববে না। অতবর বিজনেসম্যান, হয়তো কোন জরুরি মিটিংয়ে আছে। কনফারেন্স রুম থেকে বেরোতেই অতনু দেখল যে কল এসেছিল পারমিতার নাম্বার থেকে। নিজের কেবিনে গিয়েই সে কল ব্যাক করল। পারমিতা হ্যালো বলতেই শুনল অতনুর সেই ধীর স্থির কিন্তু ভারী গলার স্বর, যা শুনলেই পারমিতার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অবশেষে তোমার আমাকে মনে করার সময় হলো পারু, বলল অতনু। শুনে পারমিতা শুকনো হেসে বলল, দেবদাস হয়ে গিয়েছিলে নাকি আমার বিরহে?
হা হা হা, সে একরকম বলাই যায়। তাহলে কল দিলে না কেন আমায়? ভেবেছিলাম তুমি আমার সেদিনের বাড়াবাড়ি রকমের অধিকার খাটানো স্বভাবটা পছন্দ করনি, তাই হয়তো আর যোগাযোগ রাখতে চাইছো না। একটু যেন অভিমানের স্বরে বলল অতনু। পারলে আমায় ক্ষমা করে দিও। সংসারের চাপে তোমায় আর কল দেয়া হলো না। ক্ষমা সে করতে পারি এক শর্তে, যদি আরেকবার আসো আমার কাছে। আরেকটি দিন তোমার সান্নিধ্যে যদি অর্থবহ হয় তবেই তাতেই আমার সুখ। পারমিতা যেন আর আবেগ ধরে রাখতে পারল না। সে বলে ফেলল, কবে, কখন, কোথায় আসবো বলো? আমাদের বিরহের নদী পার হয়ে যখন তীরে এসেছি তবে দেখা হোক কোনো নদীর মোহনায়। পারমিতা হেসে বলল, বাহ বাহ, বেশ তো, কবি সত্তা জেগে উঠেছে বুঝি তোমার। প্রেমে পড়লে যে লোকে কবি হয় সে কি জানো না তুমি? আচ্ছা রাখছি তাহলে এখন, তোমার অপেক্ষায় থাকবো আমি। ফোনের লাইন কেটে যাবার পর অতনু কিছুক্ষণ রিসিভারটার দিকে চেয়ে আপন মনে হাসল। পারমিতার সাথে কথা বলতে পেরে যেন নিজেকে অনেক সুখী মনে হচ্ছে আজকে। এই কয়দিন বুকে যেন একটা ভার বেঁধেছিল তার, আজ সেটা নেমে গিয়ে নিজেকে অনেক হালকা লাগছে তার কাছে। মনে মনে কি যেন সে ভাবল, তাহলে পারমিতাকে আশা করে তাকে, তাকে চায়, ভালোবাসে। সত্যিই কি সে পারমিতার প্রেমে পড়ে গেল? এটা বোধহয় শুধু আর বন্ধুত্বে নেই, তার চেয়ে অনেক বেশি কিছু পারমিতা আর তার জন্যে। সেই দিনের পর থেকে এক মুহূর্তের জন্য পারমিতাকে ভুলতে পারেনি। বারবার মনে হচ্ছিল যে ও কি তার আচরণকে অনধিকার চর্চা বলে মনে করছে। তার সাথে বুঝি আর বন্ধুত্বের সম্পর্ক ও রাখবে না পারমিতা। যেন সে খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে, তাই নাওয়া খাওয়া কোনোটাতেই মন নেই তার। প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনই হয়। চলবে,